দেশে এমন কিছু ঘটতে পারে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের নামও নিতে পারবে না। এই সরকারও বলেছে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না। কালকে তো শেখ হাসিনার বক্তব্য আমি প্রথম আলো পত্রিকাতে পড়ছি। এখন আর না বলার অপশন নেই। বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মাধ্যমে, মৃত্যু হবে না ভোটের মাধ্যমে। অনির্বাচিত সরকার কত অথর্ব সরকার হয় এটা এই সরকার বুঝাই দিছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক বাজার এবং আন্তর্জাতিক কান কি শুনতে চায় সেটার জন্য উনি খুবই পাকা এবং ঝানু একজন খেলোয়াড়। সরকার প্রধান, আপনার কাজটা কি? নিজে আমাকে বলতেছে যে নির্বাচন বানচালের আশঙ্কা আছে, আমাকে বলতেছে কেন? যিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি তত্ত্বাবধায়ক সরকার চান। কেমনে চান? এই সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আপনার আছে, কিন্তু সিদ্ধান্ত দেওয়া যাবে কি যাবে না এটা উপলব্ধি করার মতো মেধা আপনার নাই। চ্যালেঞ্জ কমিশন সরকার শেষ পর্যন্ত নিতে পারবে তো, এবং ঘোষিত সময়ে নির্বাচন হবে তো? মানে উনি যে চ্যালেঞ্জের কথা বললেন, এই চ্যালেঞ্জটা কিভাবে বুঝলেন উনি? মানে বোঝার উপায়টা কি? আমি কিন্তু যেমন ধরেন একটা উদাহরণ দিয়ে বলি, আমি বললাম যে আপনার এখানে বেশিক্ষণ থাকবো না, এই যে কোনো মুহূর্তে একটা আপনার মানে ভূমিকম্প হতে পারে, এই ভবন ভেঙে যাবে। আপনি কি অস্বীকার করবেন যে ভূমিকম্প হবেই না? আপনি গ্যারান্টি দিতে পারবেন না তো। ভূমিকম্প হতেই পারে, বজ্রপাতও হতে পারে তার সঙ্গে একটা, পারে তো, হয় এগুলো। কিন্তু আপনি যদি আমাকে বলেন যে আপনি কেমনি বুঝলেন ভূমিকম্প হবে, যদি কেমনি বুঝলেন তার কাছে গোয়েন্দা তথ্য থাকতে পারে, সেই তথ্যটা কি? কিভাবে? আমাদের গোয়েন্দা তথ্য আমাদের দেখা আছে। আমাদের গোয়েন্দা তথ্য যে কি, কত শক্তিশালী, এটা বহুবার দেখছি। প্রতিবারই খেলে দেখি শুনি যে গোয়েন্দা ব্যর্থতার কারণে এটা হয়েছে। আওয়ামী লীগ যখন পালাই গেলো, পালাই যাওয়ার বিদেশি বসে তারা ওই সিদ্ধান্ত নিছে যে গোয়েন্দা ব্যর্থতার কারণে এটা হয়েছে। তো ওগুলো আমার জানা আছে, আমাদের গোয়েন্দা সংস্থার উপর আমার আস্থা কতটুকু আছে এটা বলে লাভ নেই। এখন কোশ্চেনটা হলো কি, সেটা কি? যদি সেটা যুদ্ধ করতে হয়, ফাইট করতে হয়, তাহলে উনি জনগণকে নিয়ে করুক, জনগণকে ইনফর্ম করুক। আমার গোয়েন্দা তথ্য বলতেছে এই লাইনে আক্রমণ হতে পারে, এই লাইনে ঝুঁকি আছে। সেই ঝুঁকিটা কি? আপনি ঝুঁকির মুখে দেশকে তাহলে ফেলবেন কেন? এই প্রশ্ন তো উঠবে। এখন নির্বাচন তো এটা করতে হবে, সেই নির্বাচনে যদি আপনার পর্যাপ্ত প্রিপারেশন না থাকে, ঝুঁকির মুখে আপনি পড়তেই পারেন, বিশৃঙ্খলা হতেই পারে। সেই পর্যাপ্ত প্রিপারেশন কি আপনার আছে? যদি থাকে তাহলে ঝুঁকি নিয়ে আপনি ভয় পাচ্ছেন কেন? অথবা ঝুঁকি আছে এই কথাটা মানুষকে শোনাচ্ছেন কেন? আপনি যখন বলেন যে এই নির্বাচন নিয়ে ঝামেলা আছে, এই নির্বাচন নিয়ে সন্ত্রাস হতে পারে, ঝামেলা হতে পারে, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি ক্রিয়েট হতে পারে, যখন আপনি কথাটা বলেন তখন মানুষ কি আনন্দিত হয়? মানুষ কি এতে মানে মনে হয় যে না ঠিক আছে আমরা তাহলে খুব ভালো আছি এটা ভাবে, নাকি মানুষ আতঙ্কিত হয়? তো মানুষকে আতঙ্কিত করার দায়িত্ব কি আপনাকে দেওয়া হয়েছে? আপনি সিম্পল মানে এই কথাটা বলেন, ভাই আপনি সরকার প্রধান, আপনার কাজটা কি? আপনার কাজটা হলো মানুষকে আতঙ্কিত না। যখন আপনি একটা উদাহরণ দিয়ে বলি, ধরেন আকাশে যখন প্লেন থাকে অনেক যান্ত্রিক গোলযোগ কিন্তু হয়, সঙ্গে সঙ্গে কি পাইলট সবাইকে ইনফর্ম করে? করে না। কিন্তু তারা খালি একটুকু বলে আপনার সিট বেল্ট বাঁধেন, অমুক তমুক। কেন সিট বেল্ট বাঁধতে হবে ডিটেল ব্যাখ্যা কি সে দেয় না তো? কারণ তার দায়িত্ব এটাকে হ্যান্ডেল করা। যখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সে ইনফর্ম করে, এটাই নিয়ম। তো আপনি কি সেই কাজটা করতে পারছেন? মানে আপনি বলতে চাচ্ছেন যে দেশের এই যে নির্বাচন বানচালের শেষ পর্যন্ত এখনো যায়নি বলেই তো তিনি হয়তো আমাকে বলতেছে কেন? আমি কি করবো? উনি যে আমাকে বলতেছে যে নির্বাচন বানচালের আশঙ্কা আছে, আমাকে বলতেছে কেন? আমার কি করণীয় আছে বলেন, আমি কি করব? এটা বরং ওনার যারা গোয়েন্দা তথ্য আছে, গোয়েন্দা সংস্থা আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, উনি তাদেরকে বলবেন যে তোমরা এটা করো। মানে আমাদেরকে কি কারণে বলেন? এটা হলো কি জানেন, মানুষের মধ্যে একটা ক্রাইসিস ক্রিয়েট করে, একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করে পরে বলবে বানচালের আশঙ্কা ছিল, আমি ডক্টর ইউনূস বইলা থামাইতে পারছি, এটা পৃথিবীর আর কেউ পারতো না, আমি একাই পারতাম, আমি পারছি। ধন্যবাদ ভাই। এইগুলো নাটক, বুঝছেন? এটা বিএনপির পক্ষে যায় না, গেলে তুমি বলতেন না, ওদিন খুশি হইতেন যে আমার একটা গোল বাড়লো। পক্ষে যায় নাই, এটা ওনাদের জালে গেছে, অন্য কারোর পক্ষে হয়ে গেছে। এখন বিষয়টা কি, পেনাল্টি হয়ে গেছে নিজ। এখন মূল সমস্যাটা কোথায় আমি বলি আপনাকে। সমস্যাটা হলো আমি একদম শুরু থেকে যেদিন থেকে সংস্কার কমিশনগুলি গঠন করা হয় তখন থেকেই কিন্তু এটা নিয়ে আমার আপত্তি ছিল। আমার আপত্তি ছিল কিন্তু অন্য কোনো কারণে না। আমার আপত্তি ছিল যে একটা সংস্কার করতে হবে, এই সংস্কার করার জন্য বেসিক কয়েকটা জিনিস লাগে। দেশে যখন আপনি সংস্কার করবেন বেসিক জিনিসটা হলো কি, এক নম্বর সেই কাজটা করার যোগ্য কিনা, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। ধরেন আপনি আপনার
একটা ধরেন একটা কিছু আপনি করবেন, রিফর্ম করবেন, ধরেন আপনি বাথরুমে চেঞ্জ করবেন, বাথরুমের ডিজাইনটা আপনি চেঞ্জ করবেন, আপনি কাকে নিয়ে আসবেন? দেখবেন যে লোকটা নাকি এই কাজটা পারে। এখন এক লোক মাঝে মাঝে ইট টিট ভাঙে, সে বললো যে ভাই আমি পারবো, তো তাকে আপনি দিবেন এই কাজ? দিবেন না তো, তাতে এই কাজের অভিজ্ঞতা নাই, অথবা তার এই ব্যাপারে পারে যে এই সংক্রান্ত কোনো ডকুমেন্ট সে আপনাকে দেখাতে পারছেন, তাকে আপনি দিবেন কেন? দিবেন না তো। এখন প্রথমত হলো যে আপনি এক্সপার্ট লোককে আনবেন, দ্বিতীয়ত হলো সে কি এই কাজটা করতে চায় কিনা, মানে এই কাজটা করার পর তার আন্তরিকতা আছে কিনা। এই ক্ষেত্রে দেখতে হবে তার দেশপ্রেমটা কী পর্যায়ের। এক নম্বর হতে হবে যোগ্যতা, মানে প্রথমত আসলে দেশপ্রেম, দ্বিতীয়ত যোগ্যতা, এই দুটো জিনিস থাকা খুব জরুরি। আমি প্রথম থেকেই বলছিলাম যাদেরকে দিয়ে আনানো হয়েছে এদের মধ্যে অনেকেরই দেশপ্রেম, আমার মানে সন্দেহযুক্ত দেশপ্রেম, এবং দ্বিতীয়ত তাদের যোগ্যতা নাই, যোগ্যতা নিয়ে আমার আপত্তি আছে। বাংলাদেশে অনেক আইন বিশেষজ্ঞ আছে, অনেক সংবিধান বিশেষজ্ঞ আছে, তো আলী রিয়াজ সাহেব সংবিধান চেঞ্জ করবে কেন? আলী রিয়াজ সাহেব কোন যোগ্যতায় করবে? বলবে তো ওরা ভালো বুঝে, ভালো তো এরকম আমিও বুঝি। সংবিধান আপনি আমার সঙ্গে আধা ঘন্টা আলাপ করেন, কারণ আমি যে কথাটা বলবো এটা আমি বলবো কমন সেন্স দিয়ে। মাথায় রাখবেন কমন সেন্স খুব ইম্পর্টেন্ট, কিন্তু অনেকেরই কমন সেন্স থাকে না। কমন সেন্স খুব ইম্পর্টেন্ট, কিন্তু কমন সেন্স দিয়ে বড় কাজ করা যায় না। যখন আপনি বড় একটা কাজ করবেন, ডিসিশন মেকিং কোনো কাজে হাত দিবেন, তখন ওই ক্ষেত্রের এক্সপার্ট লোক আনতে হয়, ওটা কমন সেন্স হবে। আলী রিয়াজ তাহলে কি এক্সপার্ট নয় এই বিষয়ে? অবশ্যই এক্সপার্ট নয়, অবশ্যই। সে তো আমার টিচার ছিল রে ভাই, আমি ঢাকা ইউনিভার্সিটিতে জার্নালিজমে পড়াশোনা করছি, উনি জার্নালিজমের টিচার ছিলেন। উনি সংবিধান, ঠিক আছে, পরে যে রাষ্ট্রবিজ্ঞানের টিচার হয়েছেন কেমন আমি জানি না, বলতে পারবো না, হয়তো শেষ বছর যে পড়াশোনা করছেন হতে পারে, কিন্তু উনি কি সংবিধান বিশেষজ্ঞ? আলী রিয়াজ সাহেব অনেক দিন ধরে দৈনিক প্রথম আলোতে কলাম লিখতেন, অনেক দিন ধরে। আমি ওনাকে দায়িত্ব দেওয়ার পরে আমি বসে বসে খুঁজছি যে ওনার নামে কী কী আছে। ওনার লেখার কোথাও তো নিচে লেখা নাই যে উনি সংবিধান বিশেষজ্ঞ। ওই লেখার পরে লেখকের একটা পরিচিতি থাকে, কিন্তু ওনার ইন্টারভিউ অনেকবার ছাপা হয়েছে, কখনো তো বলা হয় নাই যে উনি সংবিধান বিশেষজ্ঞ। আমরা যারা রিপোর্টিং করি, আমরা যারা সাংবাদিকতা করি, কোনো একটা বিষয় নিয়ে আলাপ করতে গেলে, বক্তব্য নিতে গেলে আমরা করি কি কনসার্ন সাবজেক্টের এক্সপার্টদের বক্তব্য নিই। ঢাকায় যারা নাকি মনে করেন আইন বিচার আদালত নিয়ে লেখালেখি করে, সংসদ নিয়ে লেখালেখি করে, এদেরকে জিজ্ঞাসা করেন তো সংবিধান নিয়ে কোনো রিপোর্ট যখন তোমরা করছো, তোমরা কি আলী রিয়াজকে নক করছো, নাকি শাহদিন মালিককে নক করছো, নাকি ডক্টর কামাল হোসেনকে নক করছো? তো উনি সংবিধান বিশেষজ্ঞ কে জানলো? এক ডক্টর ইউনূস জানে, আর কেউ জানে না। ওনার কাছে মনে হলো এটা সংবিধান বিশেষজ্ঞ, নিয়ে আসলো তারে। একটু জানতে চাই যে দেশের এই গুরুত্বপূর্ণ মানে একটা সংকটময় পরিস্থিতিতে তাহলে এমন একজন লোককে কেন এই গুরুত্বপূর্ণ পদে বসানো হলো, কার সুপারিশে? ডক্টর ইউনূস আনছেন ওনাকে, ডক্টর ইউনূস তাকে আনছেন। প্রথমত তার নাম ছিলই না, ওনার নাম ছিল শাহদিন মালিকের, তারপরে আবার শাহদিন মালিকের নাম বাদ দিয়ে তার নাম নিয়ে আসা হয়েছে। তো এটা কেন করা হয়েছে উনি জানেন কেন করছেন। ডক্টর ইউনূস এরকম উদ্ভট কাজ অনেক করছেন। আশিক চৌধুরীকে বিদেশ থেকে উড়াই নিয়ে আসছেন, আনছেন না? ফয়েজ আহমেদ তো বিদেশ থেকে উঠাই নিয়ে আসছেন। আরেকজনকে গিয়ে জানে আপনার ট্রাফিক সিগন্যাল ঠিক করবো, এই জন্য বিদেশ থেকে নিয়ে আসছে, আমেরিকা থেকে নিয়ে আসছে। আর আমেরিকার ট্রাফিক আর বাংলাদেশের ট্রাফিক এক জিনিস নাকি রে ভাই? বুঝে গেল কিছু? আমেরিকার যে পাকা ড্রাইভার ওরা এখানে বাংলাদেশে সদরঘাটে ছেড়ে দেন না, দেখেন সে কী করে, গাড়িটাই ছেড়ে ধরে দেবো ভাই, এই টাইম চালাতে পারবো না। এগুলো বুঝতে হবে। শোনেন, বাংলাদেশকে বুঝতে হবে, তারপরে এই দেশটাকে নিজের দেশ মনে করতে হবে। এরা কেউ নিজের, আচ্ছা এটা তো আমেরিকার সিটিজেন ভাই, একই সঙ্গে যখন আমেরিকার সিটিজেন হিসেবে যখন সে ওথ নিছে ওখানে কী বলছে, সে আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবে। আমি যদি বলি এই প্রত্যেকটা লোক আমেরিকার স্বার্থ সংরক্ষণ করার জন্য আমার দেশে এসে কাজ করতেছে, এটা হলো আমার অবজারভেশন। এরা যা কাজ করতেছে সব আমেরিকার স্বার্থ সংরক্ষণের জন্য করতেছে। যে অভিযোগটা আমাদের এখানে অনেক বছর ধরে চলছিল সেটি তারা বাস্তবায়ন করতেছে, এই প্রত্যেকটা লোক। ধন্যবাদ আপনাকে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি মত পার্থক্য তৈরি হয়েছে এবং এই মত পার্থক্য বিশাল আকার, এর মধ্যে দিয়ে রাজনৈতিক পরিস্থিতি ঝুঁকির মধ্যে পড়বে কিনা? শুনেন, আমি একটা কথা বলি, যতই দিন যাবে না দেখবেন যে জুলাই সনদ নিয়ে মানুষের মধ্যে মানে এতদিন ছিল এক ধরনের মানে আপনার মানে বুঝতো না জিনিসটা, এটা কি খায় না পরে বুঝতে পারছিলাম না। এখন যেটা হবে এটা মানুষের মধ্যে একটা বিরক্তি তৈরি হবে যতই দিন যাবে দেখেন। কারণ মানুষ অলরেডি বুঝতে শিখছে যে একটা ঘটনা নিয়ে কতগুলি লোক
এরা বৈশাখ মিটিং করতো, 5 স্টার হোটেল থেকে খাওয়া দাওয়া আসতো, খাওয়া দাওয়া খাইতো, মিটিং করেছেন এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির লিডারদেরকে বলতে গেলে আমার ভাষায় আর কি, আমি যেটাকে বলি, এদের সবাইকে রিমান্ডে নিয়ে প্রতিদিন রিমান্ডে আলাপ আলোচনা করতো, করে বিকেলবেলা তারা সবাই রিমান্ড থেকে বাইরে আসতো, এবং বাইরে সকালের দিকে কী করতো না করতো আলাপ সালাপ করতো, আজকে এটা হলো আজকে ওইটা হলো, এই বড় টলার পরে শেষে কী হলো, শেষে সবচেয়ে যেটা বড় দল বলে আমাদের এখানে পরিচিত, তারা বলতেছে ওরা আমার সঙ্গে প্রতারণা করছে। তাহলে এই প্রতারণা করেছে এই শব্দটা উচ্চারণ করার জন্য 8-9 মাস ধরে তারা এখানে নানা রকম ক্যারিকেচার করছে। তো এইটা আগামী নির্বাচনে তেমন কোনো প্রভাব ফেলবে বলে আমি মনে করি না। যে জিনিসটা ঘটবে সেটা হলো যে এই কাজটা যে আসলে অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়। আমি তো বলি মাঝে মাঝে যে আমি আগে ভাবতাম যে একটা ঘোড়ার ডিম হবে, এখন আমি বলতেছি যে ঘোড়ার ডিম ফুইটা খচ্চর বেরিয়েছে, বুঝছেন? এখন ঘটনা হচ্ছে এইটা আর কি। কারণটাকে আমি বলি, প্রথমত এটা বাস্তবায়ন কীভাবে হবে কোনো নাই। আলী রিয়াজ সাহেব একটা থিওরি দিছে যে 290 দিনের পরে নাকি এটা 270 দিনের পর অটোমেটিক হয়ে যায় বাস্তবায়ন। মানে মা আবার আবদার পাইছে না, পৃথিবীর কোথায় পাইছে এগুলি? সরি কিছু বলতে চাচ্ছি না, সে আমার টিচার ছিল, এত বলা ঠিক না, সে এবার ছাত্র হিসেবে বেয়াদব হয়ে গেলাম। এগুলো একটা জিনিস, এটা হয় না এভাবে ভাই। দ্বিতীয় কথাটাকে সেটা আমি বলি, দ্বিতীয় কথাটা হলো কি যে এইটা আপনি বাস্তবায়ন করার জন্য আগে গণভোট করবেন। ভাই গণভোট জিনিসটা কি? গণভোটের বেসিক জিনিসটা জানে। আর আমার মাঝে মাঝে সন্দেহ হয়, আমার বলবে তুই কি জানোস, তুই জানালি তুমি পড়ছস, তুই কেমনি জানোস? আমি জানি না, আমার কমন সেন্সটা আমি প্রশ্নটা করতে চাই, ওনারা জবাব দেখ। গণভোটের বেসিক জিনিসটা কি? বেসিক হলো একটা প্রশ্নে আপনি উত্তর দিবেন যে এই মোবাইলটাকে আমি ব্যবহার করবো হ্যাঁ অথবা না। একাধিক প্রশ্নের হ্যাঁ নাতে জবাব হয় না। আমি মাঝে মাঝে একটা এক্সাম্পল দিই, তো ধরেন আমাকে আপনি জিজ্ঞাসা করলেন, মাসুদ ভাই আপনি যে আগে বউ পিটাইতেন এখনো কি পিটান? এটা হ্যাঁ অথবা নাতে জবাব হয়, কিন্তু প্রশ্নের মধ্যে দুইটা। একটা হলো আপনি বলছেন আপনি কি বউ পিটাইতেন, এখনো কি পিটান? আমি কি বলবো? যদি আমি হ্যাঁ বলি তাহলে আমি আগেও পিটাতাম এখনো পিটাই, না বলি তাহলে আগে পিটাতাম না। আমি একটা উদাহরণ বাজে দিলাম, আমি একটা জাস্ট কথা বলতেছি যে একটা প্রশ্নের দুইটা প্রশ্নের উত্তর একটা হ্যাঁ না তো হয় না। আর এখানে 84টা প্রশ্ন, এটা কিছু হইলো? ধরেন উদাহরণ দিয়ে আমি আরেকটা বলি আপনাকে, এবার ভালো উদাহরণ দেব। যেমন ধরেন উচ্চ কক্ষ, আপনি কি উচ্চ কক্ষ চান? হ্যাঁ আমি চাই। আপনি কি উচ্চ কক্ষে পেয়ার পদ্ধতি চান? চাই না। হয়ে যেতে পারে একজন লোক উচ্চ কক্ষ চায় কিন্তু পেয়ার চায় না, তাহলে এটা আপনি কেমন করে হ্যাঁ না উত্তর নেবেন বলেন আমার? আপনি এটার উত্তর হ্যাঁ অথবা না তো হয় কেমন কিনা? হয় না, উত্তর হয় জুলাই সনদ চান কি চান না। হ্যাঁ, এটা জুলাই সনদ 84টা আইটেম। না না, সনদই চান কি চান না, আপনি তো ওই জায়গায় নিয়ে যাচ্ছেন পুরো আলাপ। তাহলে যে গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো, ভয়ঙ্কর কথা বলি আপনাকে আমি, এটা বললে তা বাকি আলাপ করার কোনো দরকার পড়ে না। ভয়ঙ্কর কথাটা কি, এই গণভোটে যারা তো চিলাইতেছে না এরা হারবে। আচ্ছা তাহলে দেখেন হারবে, কারণ এই গণভোটে বিএনপি খুব আনন্দের সঙ্গে রাজি হয় নাই। কিন্তু বিএনপি যে রাজি হয়েছে এটা চাপে পেরে রাজি হয়েছে। চাপে পেরে কি হবে জানেন? যদি বলে আমি করবো না, তাহলে সবাই বলবে কি এই জুলাই সনদ তোমার জন্য হলো না। এইটা সে নিতে চায় না, তার পক্ষে বলবে তুমি করো, তারপরে দেখবো নি। বিএনপির মূল লক্ষ্য রেখে জানেন সামনে নির্বাচনে অংশ নেওয়া, নির্বাচনটা হোক, তবে যে কোনো কিছুর বিনিময়ে তার নির্বাচন চায়, সে নির্বাচন চায়, পরে দেখবো নি কি হয়। এই হলো মূল ঘটনা। যে জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করেনি, অনেকে বলছে এটা একটি পাতানো খেলা ছিল, আপনার কাছে কি তাই মনে হয় কিনা? এনসিপি স্বাক্ষর করা না করা কিছু যায় আসে না, যায় আসে না। এই কারণে ভাই যদি বিএনপি বলে যে এটা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে, তারপরে এনসিপি কি করলো না করলো কিছু যায় আসে না, এটা রিয়েলিটি। কারণ আপনার স্ট্রেংথটা কিন্তু বুঝতে হবে। ওই যে কেদিন একটা উদাহরণ দিয়েছিল যে হাতি যদি শুয়েও থাকে তাও ছাগলের উচ্চতা তার চেয়ে বেশি হয় না, না? কাজে এনসিপি কি বোর্ডে আপনি দেখবো না। মূল যে পয়েন্টটা দেখেন, আরেকটা দেখেন পয়েন্ট, এরকম দেখতে বলি ঝামেলা কি আছে। এই জুলাই সনদটা বাস্তবায়ন আপনি কীভাবে করবেন? তারা একটা সাংবিধানিক সংস্কার কমিটি করবে না কি করবে, যে যারা এমপি হবে তারাই করবে, তারা এইটা ওইটা জিনিসটাকে সংস্কার করবে। আমার বলে দেওয়া আছে এই কমিটিটা সংস্কার করবে, কিন্তু তাদের এই জুলাই সনদের বাইরে কোনো কিছু করার কোনো এখতিয়ার থাকবে না।
মানে এটা কি হচ্ছে, যে সংসদ বসতেছে সেই সংসদ যে জিনিসটা সংস্কার করবে সেই সংস্কারের মানে আপনার মানে এরিয়াটাও তারা কিন্তু নির্ধারণ করেছে, তুমি এর বাইরে কিছু করতে পারবে না। কেন করতে পারবে না? ওগুলি কারা? যারা ওই কমিটিতে আসবে তারা তো জনগণ দ্বারা নির্বাচিত হয়ে আসবে। তার মানে কি জনগণ দ্বারা নির্বাচিত হওয়ার অর্থটা কি? তার মানে তারা জনগণের প্রতিনিধি। জনগণ যা চায় সেটা ওই প্রতিনিধিদের মাঝখান দিয়ে বেরোবে। জনগণের দায়িত্ব তো আলী রিয়াজ সাহেবের নয় ভাই। আলী রিয়াজ সাহেব যা চায় ওটা কি জনগণ চায়? কোনোভাবে প্রমাণ হয়েছে? হয় নাই তো। ওই লোকগুলো তো নিয়ম বলতে পারবে জনগণ আমাকে পাঠাইছে এখানে, কিন্তু তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে তোমরা যা কিছু সংস্কার করবা এই জুলাই সনদের মধ্যে থেকে সংস্কার করতে হবে, এর বাইরে তোমার কিছু করার এখতিয়ার নাই। ভাই এগুলো তো ইত্রামি, এটা কি হয় নাকি রে ভাই? কারণ এরা যেভাবে যাচ্ছে রে, আমি আর বলি বাস্তবতা কী হবে? কিচ্ছু হবে না। ইলেকশনের আগে যা বলবে বলবে। প্রথমত ইলেকশনের আগে গণভোট হবে না, আপনি এখানে রাখেন, একদম হবে না। ইলেকশনের দিন হয়তো হবে, আর যদি হয় সেই গণভোটে ডিজাস্টার হবে। যেই মাত্র আপনি পাবলিক না দিবে যে না ভোট, আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। এই দেশে 3 বার গণভোট হয়েছে, 77-এ, আর একটা 85-তে, একটা 91-এ। 77টা বেসিক্যালি হয়েছিল জিয়াউর রহমান তার বৈধতা নেওয়ার জন্য করছে, 85টা করছে এরশাদ তার বৈধতা নেওয়ার জন্য, আর 91 যেটা হয়েছিল সহজ ভাষায় বলি, এরশাদ সাহেব তো আগে ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, ওইটাকে কনভার্ট করে সংসদীয় পদ্ধতি সরকারে নেওয়ার জন্য হয়েছিল। সবচেয়ে কম ভোট পড়ছিল 91-এ। কত ভোট পড়ছিল? 34.9%। এই ধরলাম 35%। 35% লোক ভোট দিয়েছিল ওই 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 গণভোটে। সেই ভোটে হয়তো 74% ভোট পাইছিল হ্যাঁ, আর বাকিরা না। ভোটে তো কম পড়লো কেন? ভোটে তো কম পড়লো এই কারণে আমাদের ভোটিং প্যাটার্নটাই এমন যে প্রার্থীরা যায় ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসে। গণভোটের প্রার্থীকে, গণভোটের কোনো প্রার্থী নাই, তাহলে কেন্দ্রে থেকে কে নিয়ে আসবে? কেউ নিয়ে আসবে না। তাহলে এবার যেটা হবে, ভোট আরও কম পড়বে। যদি ধরলাম 35 পড়লো, যদি 35% ভোট পড়ে, তাহলে কী হলো? 65% লোক কিন্তু গণভোটের এই প্রক্রিয়াটাকেই অস্বীকার করলো। তাহলে সেটা সেই গণভোটে হা নার পার্থক্যতে কী আসতে যায়? কিচ্ছু বা যায় আসে না, বরঞ্চ এটাকে ডিজাস্টার হবে। আমি মনে করি এটা কোনো লাভের লাভ হবে না। কেমন হতে পারে, মানে কতটুকু সেই ডিজাস্টারে হতে পারে? ডিজাস্টারটা দ্বিমুখী বললাম তো। 1 নম্বর হলো ভোট কম পড়বে, মানুষ তখন প্রশ্ন করবে যে আপনার এই ভোটের প্রতি তো 65% লোকের কোনো আস্থাই নাই, তাহলে এই ভোটের কী অর্থ? আর দ্বিতীয়ত হলো যদি না ভোট জিতে যায়, তাহলে যেটা হবে দেখেন, এই যে সংস্কার কার্যক্রম এতদিন ধরে করলো, এর মধ্যে কিন্তু কিছু ভালো কাজও আছে, কিছু ভালো ভালো প্রস্তাবও কিন্তু আছে। তখন কি হবে? এই পুরোটাই কিন্তু বাতিল করে দিল জনগণ, তখন আরও ঝামেলা পড়ে যাবে এরা। ধন্যবাদ। কাজে আমি মনে করি তাদের উচিত হবে যে গণভোটের এই খোয়ারের মধ্যে না ঢোকা। এখন আর না বলার অপশন নেই। বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মাধ্যমে, মৃত্যু হবে না ভোটের মাধ্যমে। তার এই মন্তব্য আপনি কিভাবে দেখবেন? এটা অতি সরলীকৃত এবং মানে নবিশ একটা মন্তব্য। কারণ বাবা তুমি তো এইভাবে কোনো কথা বলার এখতিয়ার নাই, তুমি তো সাইনই করো নাই। তুমি আগে সাইন করে তারপরে কথা বলো, তুমি তো সিগনেচার করো নাই। আর বিএনপি তো বলছে আমরা যা সিগনেচার করছি তা তো এখন দেখছি না। তাহলে বিএনপি তাহলে প্রতারণার কথা বললো কেন? আপনি সিগনেচার করাইছেন, এটা করতেছেন একটা। নাসিরউদ্দিন পাটোয়ারির কথা যত কম আলোচনা করবেন তত ভালো। এই লোক তো বলছিল যে তারা নাকি 2 আসন পাবে, বলছিল না একবার? বলছিল তো কি হয়েছে? এটা কেউ বিশ্বাস করছে? ওর দল বিশ্বাস করে? আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছে, এটাও বলেছেন। আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছে, এরকম একটা কথা উনি বলেছেন। তাহলে তারা বাদ দেন না, সে এগুলি বলে। সে অনেক সময় আওয়াজ তারা একটা লোক রাখছে আর কি, দল কিছু মনে করেন না। মানে ব্যাপারটা হয় কি, ওই যে ছোটোবেলায় দেখতাম ওই রাস্তাঘাটে যে ওষুধ বিক্রি করে না, একজন প্রথমে ডুগডুগি বাজায়, বাজায় নিয়ে উল্টাপাল্টা আচার আচরণ করে, লোক ভিড় জমায়, তারপরে মূল লোকটা আসে ওষুধ বিক্রি করার জন্য, ও তখন চলে যায়। তো নাসিরউদ্দিন পাটোয়ারি হলো এই এনসিপির ওই ডুগডুগি বাজানোওয়ালা। উল্টাপাল্টা কথা বলে আলোচনায় আসবে, হ্যাঁ এনসিপি কী বলছে আলোচনা হলো, পরে মূল লোকটা আসে। তো এগুলি বলে তো লাভ নাই। ওনাকে বলবো যে ভাই আপনি দলে একটা গুরুত্বপূর্ণ পদে আছেন, কিন্তু মুখপাত্র আপনি দলের গুরুত্বপূর্ণ পদে আছেন, আপনাকে কথাবার্তা বলার সময় সাবধান হইতে হবে।
এখন যদি আপনার আদর্শ হিসেবে যদি আমাদের ওই এই প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারিকে বেছে নেন, তাহলে ভাই আর কি বলবো, তাহলে কিছু বলার নেই আমাদের। গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ 9টি দলের সাথে তারা জোটে যাবে এমন কথা শোনা যাচ্ছিল। এর মধ্যে আবার গতকালকে নাহিদ ইসলাম বলেছেন তারা জোটে নয় এককভাবে নির্বাচন করবেন। শেষ পর্যন্ত তাহলে তাদের ভবিষ্যৎটা কি হবে? তাদের তো এত গুঞ্জন কেন? আমি বলি শোনেন, এই সময় বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি, এটা হলো কি, বিএনপি তো বড় দল, এটা অস্বীকার কোনো উপায় না। এতবার তারা পলিটিক্সে ক্ষমতায় ছিল। বিএনপির সঙ্গে টেক্কা দেওয়ার মতো দল হলো আওয়ামী লীগ। এটা হলো একদম নিরেট বাস্তবতা। এখন আওয়ামী লীগ তো নাই মার্কেটে, তাহলে এখন বিএনপি একা আছে। এখন বিএনপির সঙ্গে টেক্কা দিতে হলে ভাই নির্বাচনী জোট করতে হবে আপনাকে। আপনারা নির্বাচনী জোট নাও করতে পারেন, আদর্শিক রাজনীতি করবেন, কোনো সমস্যা নাই। নির্বাচনী জোটের জন্য সবাই কম বেশি চেষ্টা করতেছে এবং আমি মনে করি করা উচিত, কারণ দেশে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নিয়ে নির্বাচন হোক, এটা সবাই চাইবে। শক্তিশালী বিরোধী দল থাকে, ওই একচেটিয়া নির্বাচনে হোক, এটা আমরা চাই না ভাই বেসিক্যালি। তো সেক্ষেত্রে আমরা মনে করি জোট হওয়া উচিত। সমস্যা হলো জোট অত বেশি হবেও না। এনসিপির সঙ্গে গণ অধিকার পরিষদের একটা একীভূত হওয়ার একটা স্কোপ ছিল, সম্ভাবনা তৈরি হয়েছিল। এনসিপির কিছু কিছু নেতার গর্তমির কারণে সেটা হয়নি। আমি যতটুকু খবর পেয়েছি আর কি, এটা কয়েকজন নেতা যা নাকি এই এনসিপির অধিকাংশ নেতা তো একসময় নুরুল হক নূরের শিষ্য ছিল ভাই, তার সঙ্গেই তারা ছিল, ওইখান থেকে বেরিয়ে তারা এটা করছে। এখন এখানে যারা নাকি ওই তার সঙ্গে না ছিল, তারা এখানে বাগড়া দিচ্ছে, নানা তাত্ত্বিক কথাবার্তা বলতেছে যে না এটা করা দরকার নাই, গণ অধিকার পরিষদকে এনসিপির ফর্ম পূরণ করে ঢুকতে হবে, এগুলো নানা ধরনের কথা শোনা গেছে আর কি। কাজে এটা হয়নি। বাস্তবতা হলো এনসিপিকে কেউ নিবে না। মানুষ যখন জোট করে কেউ নিবে না, আমি বলি কেন নিবে না, মানুষ জোটটা কেন করে? তার একটা ভোট ব্যাংক আছে, তার একটা এলাকা আছে। অনেক সময় কিন্তু রিজিওনাল ইলেকশন কিন্তু হয়, যে ওই এলাকায় আমার কিছু ভোট আছে। এনসিপির কিছুই নেই। তাহলে তারা কিভাবে বলেছিল যে 200 আসন পাবে? ভাই কি বলে 200 কেন? ও তো ভুল বলছে, ওর তো 280টা বলা উচিত ছিল। 280টা বললো যে ওর প্রতি আমার যে ধারণা হয়তো 200 বলতে তাই একই ধারণা হয়, তো ওটা একই কথা তো ভাই। তো মূল ঘটনা হলো কি জানেন, এনসিপির আপনি যখন কারোর সঙ্গে বার্গেন করতে যাবেন, আপনার হাতে তো একটা প্রোডাক্ট থাকতে হবে, তো আপনি কি নিয়ে বার্গেন করবেন? ওর হাতে সেলেবল কোনো প্রোডাক্ট নাই, আছে কিছু বদনাম। ওর বিভিন্ন লিডারদের বদনাম হয়েছে, নানা জায়গায় তারা দাপট দেখাতে গেছে। সাধারণ মানুষের মধ্যে এনসিপির সম্পর্কে একটা নেতিবাচক ধারণা আছে। এই ধারণাটা তাদের উপরে সিলমারা আছে। কেউ বলে এটা সরকারের কিংস পার্টি, কেউ বলে জামাতের বি টিম, এইগুলো তো বলে রে ভাই। আমি সত্য মিথ্যা নিয়ে কিন্তু যাচ্ছি না, কিন্তু এনসিপি সেল করার মতো কোনো কিছু নাই আসলে। এনসিপিকে কে নিবে? বিএনপি নিবে? কেউ নেবে? বিএনপি তো লস হবে, কারণ বিএনপির তো ভাই এনসিপির কাছে কোনো ভোট পাওয়ার কিছু নাই। এনসিপি কেউ নেবে? বিএনপি নিবে না। বিএনপি ওই কয়দিন ঘোরা বেটার হবে, তারপর বিদায়। ভাই বিএনপি এই লোকগুলো তো পলিটিক্স করে আসছে ভাই, পলিটিক্স করে আসছে, ওরা কেন নেবে? আচ্ছা আপনি বলবেন না তারা আন্দোলনে, তারা ইয়াং জেনারেশনের প্রতিনিধিত্ব করে না, কারণে ডাকসু, জাকসু, রাকসু সব জায়গায় এনসিপির যে ছাত্র সংগঠন কি দুরবস্থা দেখেন নাই? তাদেরকে ইয়াংরাও পছন্দ করে না, এখন তাদেরকে কেউ পছন্দ করে না, খালি নিজেরা বোধ পছন্দ করে। আচ্ছা, তাহলে এই যে 1 বছর আগে যে দলটি গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, যে দলটি বলতে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের এই জনপ্রিয়তা ধস নামার কারণটা কি? মানে তাদের বদনাম, তাদের জনপ্রিয়তা ধস নামে না রে ভাই, তাদের প্রতি যে মানুষের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশায় ধস নামছে। ওদিনে তো আমিও আশাবাদী ছিলাম খুবই। আমি তো ভাবছিলাম যে আমাদের এই ট্র্যাডিশনাল পলিটিক্সের বাইরে বোধহয় একটা ভালো কিছু আসতেছে, আসে নাই তো। ওরা প্রমাণ করছে যে সেই ওই স্কুল থেকে সে বাড়িতে পায় নাই, ওই একই স্কুলের স্টুডেন্টরা সবাই। আমরা এটা আশা করি, এবং এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু আমার এই প্রত্যাশাটাই ভুল ছিল। ওরা যা করছে এটাই স্বাভাবিক, আর আমি যে প্রত্যাশা করছিলাম ওটা শুধু ভুল। কারণ আমি কি করবো? আমি ধাক্কা খাইতে 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 প্রত্যাশা ছাড়া তো আমার আর কিছু করার নাই, ওইটা করছিলাম বোধহয় কিছু হবে। দেশের মানুষ এরা তো ওই ছাত্রলীগটা তৈরি করে আসছে এখান থেকে, তাই না? এরা আসছে কোথেকে? ওই একই স্কুলিং তোদের। এত সহজ না ভাই, শোনেন, ডি ক্লাস হওয়া এত সহজ না। একটা জায়গাতে একটা বিশ্বাস থেকে আপনি বেরিয়ে নতুন কিছু করবেন, এত সহজ না। মানে হয় কি জানেন,
কিছু কিছু আইন হয়ে যায়, কিন্তু তারা বাস্তবতাকে মাথায় রেখে আইনটা করে না, যে কারণে সমস্যায় পড়ে। একবার শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন ওনারা আইন করেছিলেন যে তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে না। আচ্ছা, আপনি আমাকে থিওরিটিক্যালি বলেন, প্রচার করা যাবে না অর্থটা কি? অর্থটা হলো তার কথা এই দেশের মানুষকে শোনানো যাবে না, এটাই তো। প্রতিদিন তখন দেখতাম তারেক রহমান তার দলের লোকের সঙ্গে কথা বলতেন, এই আপনার ভিডিও কলে কথা বলতেন না, অনেক লোকের সঙ্গে কথা বলতেন। সেই লোকগুলি কি দেশের লোক ছিল না? লোক ছিল তো। তাহলে ওই দলের লোকগুলি যে ওনার কথা শুনতেন, এটা তো প্রকাশ্যে শুনতেন। আচ্ছা, আবার ওনার কথা তো অনলাইনে আমরা সবাই পেতাম, উনি কোথায় কি বলতেছেন না সব তো অনলাইনে চলে আসতো। সেই অনলাইনকে কি গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করতে পারতো না। তার মানে ওই যে কথাটা ছিল, ওই কথাটাতে কোনো অর্থ বহন করে না, কোনো কার্যকারিতা নাই কিন্তু কথাটার। ঠিক একই রকম এই সরকারও বলেছে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না। কালকে তো শেখ হাসিনার বক্তব্য আমি প্রথম আলো পত্রিকাতে পড়ছি, অন্য পত্রিকা বাদ দেন, ছোটখাটো অনুবাদ হিসেবে ব্যবহৃত। অনুবাদ হোক, কথাটা তো তার। শেখ হাসিনার কথা অনুবাদ আমি রয়টারের কথা হোক, যা কথা হোক, শেখ হাসিনা কাকে ইন্টারভিউ দিচ্ছে সেটা আমাদের ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো তার বক্তব্য প্রচারিত হয়েছে কিনা। তখন আপনি বলবেন না, সরকারের আদেশে বলা হয়েছিল উস্কানিমূলক বক্তব্য। ওকে, উস্কানিমূলক বক্তব্য ধরলাম। এখন এই বক্তব্যটা উস্কানিমূলক নাকি শান্তিমূলক, এটা বিচার করবে কি দিয়া? কোনো আছে, পাল্লা আছে? উনি তো বলছে যে তার দলের লোকরা ভোট দিতে যাবে কি যাবে না, এটা বলছে। এটা তো আমি প্রথমত বললাম। এখন যদি কোনো লোক বলে যে ভোট দিতে তোমরা কেউ যাও না, এটা উস্কানিমূলক না? এটা উস্কানিমূলক। কারণ আমি তো বললাম, এখন পয়লা নিয়ে আমি বললাম, আমার এই বলা আরো 10 জন লোক শুনবে, তো অন্যটা আমিও করলাম। আর আপনি যদি ওই অন্যটা না থামান, তো আমারটাকে আপনি অন্যায় বলবেন কিভাবে? সিম্পল কিন্তু। তো আপনি এটা থামাইতে পারবেন না। এটা প্র্যাকটিক্যালি খুব গ্রহণযোগ্য কোনো সিদ্ধান্ত না। তো আপনি যদি বুঝেন যে এই সিদ্ধান্তটা বাস্তবায়নযোগ্য নয়, ওই সিদ্ধান্ত দেন কেন? যখন আপনি দেন তখন বুঝতে হবে যে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আপনার আছে, কিন্তু সিদ্ধান্ত দেওয়া যাবে কি যাবে না এটা উপলব্ধি করার মতো মেধা আপনার নাই। যে একটু যোগ করতে চাই, দেশে ফেরার বিষয়তে তিনি বেশ কিছু শর্ত দিয়েছেন, সেই শর্ত মানা হবে কিনা তাকে দেশে ফেরত আনার জন্য? এটা সরকার বুঝবে, ওটা আমি আলোচনা করতে চাই না। জি, একটু জানতে চাই যে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যিনি বিজয়ী হবেন তার জন্য দুর্নাম হবে কিনা, যে একটি মানে অংশগ্রহণে মানে এই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি এরকম কোনো? শুনেন, আমি বলি আপনাকে, গভর্নমেন্ট একটা অর্ডার দিয়েছে, নির্বাহী আদেশ দিয়েছে, এক্সিকিউটিভ অর্ডার, যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত। এটা ভালো কি মন্দ সেটা আপনি আধা ঘন্টা আলাপ করতে পারি, কোনো সমস্যা নাই। আমি এই আইন, যে আইনের মাধ্যমে দিয়েছি, আইনটাকে আমি পছন্দ করি না। এটাকে আমার কাছে একটা কালো আইন মনে হয়। কিন্তু কালো আইন হোক আর সাদা আইন হোক, আইন তো আইন। যখন আইনটা সে করে ফেললো তখন আইনটা কিন্তু আমাকে মানতে হবে। তো যদি আওয়ামী লীগ যদি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, স্থগিত থাকে, তাহলে নির্বাচন তো একটা ভেরি মাচ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, তাহলে সে নির্বাচন করতে পারবে না, এটাও ক্লিয়ার। কারণ নির্বাচন কমিশনও তার এই নিবন্ধন স্থগিত রাখছে, তার মার্কেটও স্থগিত রাখছে। তো এই যদি বাস্তবতা হয় তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না, এটি হলো বাস্তবতা। ফাইন। এখন তারা নির্বাচনে অংশ নিতে না পারলে কি হবে? না পারলে যেটা হবে, ভোটাররা যখন যাবে ভোট দিতে তখন তারা ব্যালটে নৌকা মার্কা বলতে কোনো মার্কা দেখতে পাবে না। খেয়াল করেন কিন্তু, যখন একটা নির্বাচন হয় এখানে আসলে পক্ষ থেকে কয়টা বলেন তো? 1 নম্বর পক্ষ হলো সরকার এবং ইলেকশন কমিশন, তারা নির্বাচনটা কন্ডাক্ট করে। আরেকটা পার্টি হলো অনেকগুলো পলিটিক্যাল পার্টি যারা নির্বাচনে অংশ নেয় এবং জনগণের কাছ থেকে ম্যান্ডেট চায় যে আমাকে তোমরা পাঠাও ক্ষমতায়, অথবা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে পাঠাও আমাকে, আমি দেশটা পরিচালনা করবো আমার মতো করে। তাহলে অনেকগুলো পলিটিক্যাল পার্টি। আর সবচেয়ে বড় পক্ষটা হলো জনগণ, যারা ভোট দিবে। তো এই তিনটার স্বার্থই যখন সংরক্ষিত হবে, কেবল তখনই আপনি বলতে পারবেন এটা একটা ভালো নির্বাচন হয়েছে। দেশে এমন কিছু ঘটতে পারে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের নামও নিতে পারবে না। আপনিও কি এমন আশঙ্কা বা শঙ্কা দেখছেন কিনা, বা কিছু দেখছেন কিনা? উনি তো আসলে প্রকারান্তরে মানে একটা মানে অগণতান্ত্রিক একটা ব্যবস্থার কথা বলছেন। তো
এটা বলার জন্য কিন্তু জাতীয় পার্টির মানে আপনার চেয়ারম্যান হওয়ার দরকার নাই। এটা যে কেউ বলবে যে এই নির্বাচন নিজেও, এই সরকার নিজেও টের পাচ্ছে যে যদি আপনার তফসিলটা ঘোষণা করার কথা আপনার ডিসেম্বরের মধ্যে তফসিল, মানে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ আসলে একটা ভয়ঙ্কর 111 কোনো সংখ্যা আছে কিনা? কারণ 111 না 311 বলতে পারবো না, তবে ঝামেলা হবে ভাই। ইলেকশন তখন তো 11 শেষেই যাবে। 11 তো ওটা কেমন হবে যাই না, 1-2 হইতে পারে, কিন্তু এটা ঝামেলা হবে। ইলেকশন হইতে হবে। মানুষ, এদেশের মানুষ অনেক অপেক্ষা, এক মাস কিন্তু অপেক্ষা করতেছে, অনেক অপেক্ষা করছে, এবং মানুষ বুঝে ফেলাইছে যে অনির্বাচিত সরকার কত অথর্ব সরকার হয়, এটা এই সরকার বুঝাই দিছে। নির্বাচনকে সামনে রেখে একজন উপদেষ্টা তিনি তার এলাকায় উন্নয়নের জন্য বিশাল অঙ্কের বরাদ্দ নিয়ে গেছেন। এটি কি উন্নয়ন বরাদ্দের জন্য নিয়ে গেছেন নাকি নির্বাচনের প্রচারণার জন্য উনি কাজ করেছেন? কথাটা বলছিলাম যে স্থানীয় সরকার মন্ত্রী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিষয়টি নিয়ে। এটা উনি অন্যায় করেছেন, মানে এটা বলার জন্য আর কোনো চিন্তা নেই। এটা অন্যায়, উনি এটা পারেন না, ওনাকে এই দায়িত্ব দেওয়া হয় নাই। ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে সমবন্টনের জন্য। উনি বড় ভাগটা নিজের কাছে নিছেন, নিয়ে বাকিদেরকে বন্টন করছেন। এই অন্যায়ের জন্য ওনাকে একসময় বিচারের মুখোমুখি হতে হবে, নিশ্চিত থাকেন। উনি অন্য সকল শাসকের মতো, সকল স্বৈরাচারী শাসকের মতো মনে করতেছেন যে এই দিন বোধহয় অন্তহীন। এটা অন্তহীন না, সেটাই।